লজ্জা পাবো না তো কি করব? ভাবি আমাকে বাবু দেখেছে জানো, এজন্য তো লজ্জা পেয়েছি। রুমঝুম ভরকে গেল। বাবু ডেকেছে বলে এই পিচ্ছি লজ্জা পেয়েছে? গার্ডেনের সবাই এতক্ষণে ড্রয়িং রুমে চলে এসেছে। প্রান্ত সোফায় বসতে বসতে বলল, তো তোরে বাবু না ডেকে বুড়ো ডাকতে বলতেছিস? 9 বছরের বাচ্চাকে বাবু ডাকছোস, সমস্যা কি? এখানে লজ্জা পাওয়ার কি হলো? শান্ত লজ্জা মাখা মুখে বলল, বাবু কে কাকে ডাকে তোমরা বুঝে জানো না? উপস্থিত সকলেই ভ্যাবাচেকা খেয়ে গেল। শান ধপাধপ পা ফেলে শান্তর কাছে এসে ওকে চ্যাংদোলা করে তুলে নিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, আমার বউয়ের সাথে ফ্লার্ট করছিস বসে বসে? দাঁড়া, করাচ্ছে তোকে ফ্লার্ট। শান্ত হাত পা ছুটতে ছুটতে চিৎকার করে বলল, তোমার বউ যে আমাকে বাবু ডাকলো, এতে দোষ নেই না? যত দোষ নন্দকোষ, ছাড়া আমাকে মা বলছি। দুই ভাইয়ের কাণ্ডে সবাই হাসতে হাসতে শেষ। শিরিন হাসতে হাসতে তাকালো প্রান্তের দিকে। তিহানের গায়ের ওপর গড়াগড়ি খাচ্ছে প্রান্ত। কি প্রাণবন্ত হাসি! শিরিনের প্রাণ জুড়িয়ে গেল সেই হাসিতে। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছিল। মূলত টপিক শান রুমঝুমের হানিমুন। শান বলল হানিমুনে এখন যাবে না, হালকা শীত পড়লে যাবে। বাকিরাও তাতে সায় দিয়েছে। রুমঝুম মেঘার পাশে বসে শুধু শুনছে ওদের কথা। আড্ডার মাঝে ফোন বেজে উঠল বিথির। বাড়ির থেকে ফোন দিয়েছে। বিথি উঠে এক সাইডে গিয়ে ফোনে কথা বলা শুরু করলো। বাকিরা আবারও আড্ডায় মন দিল। 2 মিনিট পর বিথি মুখ কালো করে এসে বসলো নিজের জায়গায়। ঠোঁট দুটো যথাসম্ভব চেপে রেখেছে। কাঁদতে চাইছে না বলেই এটা করছে সে। সিনথিয়া বিথির অবস্থা খেয়াল করলো। বিথির মুখটা উঁচু করে ধরে বলল, কি হয়েছে বিথি? বাড়ি থেকে কি বললো? বিথি ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, বিকেলে বাড়ি যেতে বলেছে। সন্ধ্যায় ছেলেপক্ষ দেখতে আসবে, বাবার বন্ধুর ছেলে। আমি জানি রে, এই বিয়েটা হয়ে যাবে, আটকাতে পারবো না আমি। বিথির কথা শেষ করা মাত্রই লাফিয়ে উঠল তিহান। চেঁচিয়ে বলল, আরে আরে বিয়ে আটকাবি না কেন? বিয়ে করে নে বল দি। আহা, একটা বিয়ে শেষ হলো তো আরেকটা হবে। তিহানের কথা শুনে বিথির মধ্যে যে কি ঝড় বয়ে গেল তা কেউ টের পেল না। চুপচাপ ভালোবেসে যাওয়ার ফল বোধ হয় এমনই। বিথিকে অনবরত কাঁদতে দেখে তিহান আবারও বলল, কাঁদিস কেন বাল? আচ্ছা শোন, তোর বিয়েতেও শানের মতো হানিমুন প্যাকেজ গিফট করবো, ওকে? কান্না থামা। বিথির কান্না থামল না। তিহানের মুখের দিকে একবার তাকিয়ে নিচু নেমে এলো। ভর দুপুরে তপ্ত রোদে বেরিয়ে এলো শানদের বাড়ি থেকে। সবার পিছু ডাকলেও ওর কানে কিছুই ঢোকেনি। এত বছরের ভালোবাসাটা বুঝতে পারেনি তিহানকে। ওর ভালোবাসাটা তিহানের কাছে ছিল বিরক্তি। ওর বিয়ে হয়ে গেলে তিহান মুক্তি পেয়ে যাবে, এই জন্য হয়তো এত খুশি হলো সে। বিথি ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ভাবলো, ভালোবাসার মানুষটির বিরক্তির কারণ হওয়ার চেয়ে তাকে মুক্ত করে দেওয়াই ভালো। আরও সেটাই করবে। সেদিনের পর কেটে গেছে প্রায় 1 মাস। এই 1 মাসের মাঝে পাল্টেছে অনেক কিছুই। সিনথিয়া মেহেদির সম্পর্কের একটা নাম পেতে চলেছে। 2 দিন বাদে তাদের বিয়ে। আর বিথি এখন বিবাহিত। বিথি সেই দিন শানদের বাড়ি থেকে যাওয়ার পর কারোর সাথে আর যোগাযোগ করেনি। সেই সন্ধ্যায় পাত্রপক্ষ এসে বিথিকে পছন্দ করে আংটি পরিয়ে দিয়ে যায়। তার 1 সপ্তাহ পর বিথির ইচ্ছেই ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায় তার। বিথি বন্ধুদের কাউকে জানায়নি বিয়ের কথা। সে এই জন্মে আর তিহানের মুখোমুখি হতে চায় না। বিথির সমস্যাটা সিনথিয়া বুঝতে পেরেছিল, তবে সেটা অনেক পরে। বিথির কথা দুধ রাত ভাবতে ভাবতে সিনথিয়া বুঝেছিল বিথি কেন হারিয়ে গেল। তিহানের প্রতি বিথির পজিটিভনেসটাকে ওরা শুধুমাত্র বন্ধুত্ব হিসেবে ধরে নিত, কিন্তু বিথির মনে যে অন্য কিছু ছিল তা কখনোই বুঝতে পারেনি কেউ। সিনথিয়া সবটা বোঝার পর বিথিকে কিছু টেক্সট করে। এরপর কল করলে বিথি রিসিভ করেছিল। বিথির বিয়ের তখন 8 দিন হয়ে গেছে। বিথি ফোন রিসিভ করে কেঁদে ফেলে। কাঁদে সিনথিয়াও। অভিযোগ করে বলে, নিজের মনের কথাটা কাউকে অন্তত জানাতে পারতিস, এইভাবে কেন চেপে রাখলি? তুই যদি মনের কথাটা প্রকাশ করতিস তবে আজ গল্পটা ভিন্ন হতে পারতো বিথি। বিথি কেঁদেই চলেছে। উত্তর নেই এসবের। অনেকবার বলতে চেয়েও পারেনি। বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে এই ভয়। বিথি সেই দিন সিনথিয়াকে প্রথম জানায় তার বিয়ের কথা। সিনথিয়া শুনে থ হয়ে গিয়েছিল। মেয়েটা এত বড় ডিসিশন নিয়ে বিয়েও করে ফেলেছে। বন্ধুদের এই মান রেখেছে সে।
সিনথিয়া তাচ্ছিলের হাসি হাসলো, ধীর কণ্ঠে জানালো। ভালো ভালো থাক, শুভকামনা রইল। বিথি আর কিছু বলতে চেয়েও পারল না, কারণ সিনথিয়া ততক্ষণে ফোন কেটে দিয়েছে। বিথির চোখ বন্ধ করে বিছানায় বসলো। সে তো জানতো এমনই হবে, সবার থেকে দূরত্ব বাড়বে তার। তবে আজ এত কষ্ট হচ্ছে কেন? বন্ধুত্বটা আসলে হৃদয়ে গাঁথা সম্পর্ক। এই সম্পর্কের টান লাগলে কষ্ট তো হবেই। তিহান অবশ্য সবটা জানার পরও তার মাঝে কোনো হেলদোল দেখায়নি। সে সব সময় বিথিকে ফ্রেন্ড মতো দেখেছে। তাছাড়া তিহানের ভালোবাসার সম্পর্ক, বিয়ে এইসবের ইন্টারেস্ট নেই, এটা সবাই জানতো। তার কাছে জীবন মানে আনন্দ, আড্ডা, ফুর্তি। সম্পর্কের জটিল বা ধাঁধা থেকে সে যথাসম্ভব দূরত্ব বজায় রাখে। আরমান এই 1 মাস দেশের বাইরে ছিল। এই সুযোগে রুশান তার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়ে ফেলেছে। তাহমিনা বেগম বেশ কয়েকবার রুশানকে বলেছে এইসব বাদ দিতে, কিন্তু রুশানও নাছোড়বান্দা। সে আরমানের সমস্ত কুকীর্তি প্রমাণ জোগাড় করতে উঠে পড়ে লেগেছে। সে জানে আরমান দেশে ফিরেই রুমঝুমের জীবন নষ্ট করবে। রাত প্রায় 11টা বাজে। রুশান চুপিসারে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। উদ্দেশ্য আরমানের গোডাউন। গতকাল রাতে আরমান ফিরেছে। রুশান গোডাউনে খোঁজ পেলেও ভেতরে ঢুকতে পারেনি। আরমান যেহেতু ফিরেছে, এবার তার গোডাউন খোলা পেতেও পারে সে। রুশান মনে মনে সৃষ্টিকর্তার নাম নিয়ে গোডাউনে ঢুকে পড়ল। একদম শুনশান একটা জায়গা। আরমান হয়তো ভেতরে আছে, এই জন্যই গোডাউনের দরজা খোলা। রুশান ক্যামেরা অন করে লুকিয়ে পড়ল এক সাইডে। আশেপাশে বিশ্রী গন্ধ, ভেতর থেকে করুণ কতগুলো কণ্ঠস্বর ভেসে আসছে। রুশান মুহূর্তেই সতর্ক হয়ে উঠল। পা টিপে টিপে সেই দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে উকি মেরে দেখল প্রায় 13-14 মেয়ে সেখানে। সবার হাত আর মুখ বাঁধা। সেই রুমে এক কোণে আরমানও আছে। 2 জন লোকের সাথে কথা বলছে। রুশানের শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ওর বোনের জীবনটাও হয়তো এমন হবে এই শয়তানের লাগান না টানলে। রুমঝুমের কথা মনে হতেই রুশানের সাহস বেড়ে গেল। ফটাফট কয়েকটা ছবি তুলে নিল ওই রুমের মধ্যেই। ছবিতে আরমানের মুখটা স্পষ্ট। রুশান যেভাবে এসেছিল সেভাবে পা টিপে টিপে বের হয়ে যাচ্ছিল। এর মধ্যেই আরমান সেই রুম থেকে বের হয়ে এলো। আরমানের থেকে প্রায় 10 হাত দূরত্বে মাথা নিচু করে বের হলো আরেকজন। তাকে দেখেই থমকে গেল রুশান। সামলাতে পারল না নিজেকে, হেলে পড়ল পাশে থাকা বড় একটি ড্রামের ওপর। সেই শব্দে আরমান অবধি পৌঁছে গেল। আরমান তার সাথে লোকগুলিকে পাঠানোর শব্দে উৎস খোঁজার জন্য। রুশানের হাত পা কাঁপছে, কি করবে বুঝে উঠতে পারছে না। উঠে দাঁড়ানোর শক্তিটুকু অবধি নেই তার। সমস্ত শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। রুশান ওই জায়গাতেই বসে ছবিগুলো কাপা হাতে হোয়াটসঅ্যাপের প্রথম যার ইনবক্স আছে তার ইনবক্সে সেন্ড করে দিল। ছবি সেন্ড হওয়ার সাথে সাথে আনইনস্টল করে দিল হোয়াটসঅ্যাপ। ফোন ড্রামের পেছনে মেরে দিল। কোথায় গেল সে জানে না। তার চোখ এখন সবটা ধোঁয়াশা। আজ 2 দিন ধরে রোশানের কোনো খোঁজ খবর নেই। গতকাল ফোনের রিং হলো, আজ সেটা হচ্ছে না। ফোন সুইচ অফ। মেঘাও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু ফলাফল শূন্য। রুমঝুম চিন্তায় নাওয়া খাওয়া ভুলে গেছে। গতকাল মেহেদির হলুদ সন্ধ্যা ছিল। রুমঝুম সেখানে ব্যস্ত ছিল, তাই ব্যাপারটাতে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু সারা রাতেও যখন রুশানের খোঁজ পেল না, তখন অস্থির হয়ে উঠল সে। রুমঝুম গতকাল রাতে তার বাবাকে কল করে রুশানের কথা বলেছে, কিন্তু তিনি তখন মূল্যায়ন থাকার জন্য রুশানের খোঁজ করতে পারেনি। সকালে বাড়ি ফিরে দেখলো তার স্ত্রী সদর দরজায় হেলান দিয়ে বসে আছে। বিধ্বস্ত অবস্থা তার। তাকে বিভিন্ন রকম প্রশ্ন করলেও তিনি কোনো প্রকার নড়াচড়া করলেন না, শুধু ফ্যালফ্যাল করে চেয়েছিলেন। রুমঝুমের বাবা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও রুশানকে কোথাও পায়নি। তিনি ব্যাপারটা রুমঝুমকে জানানোর পর থেকেই রুমঝুমের অবস্থা শোচনীয়। রুমঝুম মনস্থির করছে আজ মেহেদির বিয়ে শেষ হলে সে বাপের বাড়ি যাবে। তার মন বলছে আরমান রুশানের সাথে খারাপ কিছু করেছে। শান রুমঝুমের অবস্থা সহ্য করতে পারছে না, আবারও কিছু বলতেও পারছে না। গতকাল সকালে মেঘা রুশানের পাঠানো ছবিগুলো শান আর মেহেদিকে দেখিয়েছে। তারপর সারাদিন তারা 3 জন রুমঝুমের আড়ালে রুশানের ফোন কল করেছে, কিন্তু কল তোলেনি কেউ। মেঘা ও শানও নিজেকে সামলে রেখেছে শুধুমাত্র মেহেদির বিয়ের জন্য। মেহেদি বেশ কয়েকবার ওদের বলেছে রুমঝুমকে নিয়ে যশোর চলে যাওয়ার কথা।
ওরা যায়নি। বিয়ে বাড়িতে মানুষ নানা রকম কথা বলতে পারে, এই জন্য সন্ধ্যার মধ্যে মেহেদির সিনথিয়ার বিয়ে করে বাড়ি ফিরল। রুশানের জন্য আপাতত কেউ মজা করার মুডে নেই। বিয়ের বাড়িটাও শান্ত হয়ে আছে। প্রান্ত আর তিহানও ঠিক করেছে যশোর যাবে। রাত 8টার দিকে রুমঝুম চুপচাপ বসেছিল মেহেদিদের বাড়ির পেছন দিকটায়। সিনথিয়া আর মেহেদি বাদে সবাই এখানে বসে আছে। শিরিন মেঘার সাথে হেসে হেসে গল্প করছে, তবে মেঘার মুখে হাসি নেই। রুমঝুমের প্রতি রুশানের ভালোবাসা দেখেও নিজেও কখনো যে রুশানকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবেসে ফেলেছে সেটা ও জানে না। ওর হাসিবিহীন মুখে রুশানের জন্য গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শিরিন মেঘার সাথে গল্প করলেও ওর চোখ দুটো প্রান্তকে আটকে আছে। বিয়ে বাড়ির রং বেশের আলোতে প্রান্তর এক সময় এক রকম লাগছে। শিরিন মুগ্ধ চোখে দেখছে নিজের ভালোবাসার মানুষটিকে। রুমঝুমের উদাসীন দৃষ্টি শিরিনের দিকে আটকালো। শিরিন আজও প্রান্তের দিকে আগের দিনের মতোই তাকিয়ে আছে। প্রান্ত মাঝে মাঝে উকি মারছে, তবে সেটা শিরিনের অগোচরে। রুমঝুমের আজ খুব ইচ্ছে করলো প্রান্ত শিরিনের এই লুকোচুরি খেলা সম্পর্কে। রুমঝুম নিজের জায়গা থেকে উঠতে তখনই দেখলো শান তার দিকে আসছে, হাতে একটা চেয়ারও আছে। রুমঝুমের মুখোমুখি বসে বলল, আমার বউয়ের খুব মন খারাপ। রুমঝুম মাথা নাড়িয়ে না বোঝালো। শান একটু এগিয়ে রুমঝুমের মাথাটা টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ধরলো। ধীর কণ্ঠে পড়ল, মন খারাপ করো না, আমরা সকলেই যশোরের উদ্দেশ্যে রওনা হব। রুশানের কিচ্ছু হবে না। রুমঝুম চুপ করে রইল। কিছু সময় পর শানের বুক থেকে মাথা তুলে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করব? শান মুচকি হেসে বলল, যে কয়টা পারো করো। রুমঝুম ইতস্ত করে বলল, শিরিন কি প্রান্ত ভাইয়াকে ভালোবাসে? শান কোনো প্রতিক্রিয়া করলো না। একবার ঘাড় ঘুরিয়ে বোনের দিকে তাকালো। শিরিন তখনও প্রান্তের দিকে তাকিয়ে মেঘার সাথে কথা বলছে। শান মুচকি হেসে পুনরায় ঘাড় ঘুরিয়ে রুমঝুমের দিকে তাকিয়ে বলল, তবে শিরিন ভালোবাসার আগে থেকে প্রান্ত শিরিনকে ভালোবাসে। রুমঝুম অবাক হয়ে তাকালো শানের দিকে, ভ্রু কুঁচকে বলল, তবে সেদিন শিরিন যে বললো প্রান্ত ভাইয়া নাকি ওকে ইগনোর করে, ভালোবাসে না। শান হাসি মুখে বলল, একটা গল্প শোনাই, চলো। রুমঝুম শুনতে বেশ আগ্রহ প্রকাশ করলো। শান বলতে শুরু করলো, প্রায় 4 বছর আগের কথা। সেদিন একটা ছেলে প্রথম তার বন্ধুদের নিয়ে বাড়িতে আসে, কারণ সেদিন ছেলেটির জন্মদিন ছিল। ছেলেটির সদ্য কিশোরের বয়সে পদার্পণ করা একটা বার্বি ডলের মতো দেখতে বোন ছিল। সেই বার্বি ডলকে দেখে সেদিন ছেলেটির দুটো ফ্রেন্ড তার প্রেমে পড়ে যায়। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে একটা চলন্ত মানবী পুতুলের দিকে। তারপর থেকে প্রায় দিনই ছেলেটির বন্ধু দুইটা তার বাড়িতে আসত। একদিন ছেলেটি বুঝতে পারে তার এক বন্ধুর মনের কথা। অন্য বন্ধুটির সামনে তাকে জিজ্ঞেস করে সে ছেলেটির বোনকে ভালোবাসে কিনা। বন্ধুটি অকপটে স্বীকার করে নেয় ভালোবাসার কথা। মুহূর্তেই ভেঙে খান খান হয়ে যায় অন্য ছেলেটির মন। সেই মন ভাঙা ছেলেটি কে জানো? শানের শীতল প্রশ্নে রুমঝুমের ধ্যান ভাঙল। সে গল্পটা এত মনোযোগ দিয়ে শুনছিল যে শানের প্রশ্নটা সে বুঝতে পারেনি। রুমঝুম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো শানের দিকে। শান একবার পেছনে তার বন্ধুদের দিকে তাকিয়ে উত্তর দিল, ছেলেটি ছিল তিহান। তিহানও শিরিনকে ভালোবেসেছিল, কিন্তু প্রান্তর মনের কথা জানার পরই ও নিজের ভালোবাসা শেষ করে দিয়েছিল। ভাগ্যের পরিহাস দেখো, শিরিনও 2 বছরের মধ্যে প্রান্তের মাথা আটকে গেল। সেদিনের পর থেকে তিহান হয়ে ওঠে অন্য তিহান। ওর জীবনে সিরিয়াস বলে আর কিছুই থাকে না, সব কিছুতে হাসি ঠাট্টা করেই কাটছে ওর। সম্পর্কে বিশ্বাসটা সেদিন উঠে গেছিল ওর। শিরিনের দিকে ভুলও তাকায়নি তিহান। আমি খেয়াল করি ওকে, জানো, আমি জানি না ওর পরবর্তী জীবনে কি হবে, তবে আমি চাই ও ভালো থাকুক। রুমঝুম কখন কেঁদে ফেললো বুঝে ওঠেনি সে। জীবন কত খেলা না খেলে। রুমঝুম চোখ মুছে বলল, প্রান্ত ভাইয়া শিরিনকে ভালোবাসে, তবে সেটা প্রকাশ করে না কেন? ও আগে নিজের পায়ে দাঁড়াতে চায়। শিরিন এই বয়সী প্রেমের চক্করে পড়ে পড়াশোনা মাথায় তুলবে ভেবে ও বেশি করে দূরত্ব সৃষ্টি করেছে। শিরিন ওনাকে ভালোবাসে, এটা কিভাবে জেনেছিলেন আপনারা? এই তো গত বছরই শিরিন ওকে লাভ লেটার দিয়েছিল, সেখানে সব লেখা ছিল। তারপর থেকে ওরা আমাদের বাড়িতে আর আসেনি। রুমঝুম ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। সে প্রায় দোয়া করে যেন দুনিয়ার সব ভালোবাসা পূর্ণতা পায়, কিন্তু সেটা আর হয় না। দুনিয়া এক আজব জায়গা, এখানে সব রহস্যর খেলা চলে। রুমঝুমের মনটা আবারও ঘুরে ফিরে রুশানে গিয়ে আটকালো। তার ভাইটা কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে, কেমন আছে, খুব জানতে ইচ্ছে করলো তার।
ভোরবেলায় রুমঝুমের ঘুম ভেঙে গেছে। মাথা ভর্তি চিন্তা থাকলে কি আর ঘুম আসে? রুমঝুম উঠে ঘরের কিছুটা পায়চারি করলো। এর মধ্যে রুশানকে প্রায় 8 বার কল করেছে। প্রতিবারই ভেসে আসছে এক নারীর কণ্ঠ।